এসএসসি 27 এবং 28 ব্যাচ বোর্ডে একটা কথা দেখতে পাচ্ছ, মাত্র 5টি এমসিকিউ করলেই তোমার ভেক্টর শেষ। ভেক্টর এমন একটা চ্যাপ্টার উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর জন্য, এটা অনেকের ভয়ের কারণ, জ্বরের কারণ, মাথা ব্যথার কারণ, ভীতির কারণ, পড়াশোনা থেকে দূরে সরার কারণ, পড়াশোনাতে অনীহা সৃষ্টির কারণ এই ভেক্টর। স্পেশালি যারা সায়েন্স নেয় তাদের কথা আসলে কি বলবো। সো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি ভাবলাম যে কিভাবে এটাকে সহজ করা যায়। আমি যদি মাত্র 5টি এমসিকিউ তোমাদেরকে করাতে পারি তাহলেই হয়তো বা তোমাদের ভেক্টরের সমস্ত এমসিকিউর একটা ধারণা তোমরা পেয়ে ফেলবে। তাহলে 5টি এমসিকিউ মানেটা কি দাঁড়ালো? 5টি এমসিকিউ মানে দাঁড়ালো আসলে 5টা টাইপ। আমি আবারও বলছি, 5টা এমসিকিউ মিন্স হচ্ছে 5টা টাইপ। এই যে চমৎকার ব্যাপারগুলো, এই যে টেকনিক্সগুলো, এই যে স্ট্র্যাটেজিগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করি? পুরা সাবজেক্টটা জুড়ে, হায়ার ম্যাথ জুড়ে। ধরো আমি যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সব থেকে শুরু করে, জেনারেল ম্যাথ থেকে শুরু করে, ইংলিশ, বাংলা থেকে শুরু করে সবকিছু এরকম টাইপ ভিত্তিকভাবে গুছিয়ে আমরা কোথায় করি? আমাদের পেইড ব্যাচে। তোমরা সবাই জানো, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা জানে, স্পেশালি যারা 2-in-1 প্রিমিয়াম ব্যাচে আছে, 2-in-1 প্রিমিয়াম ব্যাচে আছে, তাই না? তারা কিন্তু এটার ফলাফল খুবই ভালো মতো ভোগ করছে অলরেডি। অনেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, যারা 9 এর আছো অর্থাৎ 28 ব্যাচের, এবং যারা 27 ব্যাচের আছো তাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সো এই পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু এগুলোর ফলাফল, যাদের পরীক্ষা শুরু হয়েছে তারা অলরেডি ভোগ করা শুরু করেছো। যারা 26 ব্যাচের ছিল তারা তো এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল বা বেস্ট প্রুফ তোমরা বলতে পারো। তুমি যদি এই ফলাফলটা ভোগ করতে চাও তাহলে এখনই তুমি যুক্ত হতে পারো। তোমার সুবিধাটা কি? তুমি তোমার প্রি টেস্টের প্রস্তুতির জন্য যা যা দরকার, ক্লাস থেকে ধরে রেকর্ড, প্রিমিয়াম রেকর্ড থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে, সাজেশনের সলভ থেকে শুরু করে সবকিছুই ব্যাচে দেওয়া আছে, আমাদের পেইড গ্রুপে দেওয়া আছে। এবং এখানে তুমি ভর্তি হলে তোমার টেস্ট পরীক্ষা পর্যন্ত যত প্রস্তুতি সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে নিতে খুবই গুছিয়ে সাহায্য করব, ঠিক আছে? সো দেরি না করে অনেক স্টুডেন্টের সাথে তুমিও নিজেকে যুক্ত করো ক্লাসভেলে। আচ্ছা, এই 5টা এমসিকিউ সলভ করে বা 5টা টাইপের এমসিকিউ সলভ করে কি ভেক্টর শেষ করা আদৌ পসিবল? হ্যাঁ, আসলেই পসিবল। সো এতদিন তো আমি তোমাদের বলতাম, তোমাদেরকে হয়তো বা অ্যান্সারটা দেখাতাম না। সো আমরা আমাদের পেইড ব্যাচে কিভাবে পড়াই তার একটা ঝলক তোমাদেরকে আমি আজকে দেখাবো। সো চলো তোমাদেরকে আমি দেখাই এই 5টা টাইপ সলভ করে কিভাবে সম্ভব আসলে পুরো ভেক্টরের এমসিকিউ গুলো কভার করা। তোমাদের জ্বর, ভীতি কিংবা অনীহার যেগুলো যাই বলি না কেন, মানে একদম দেখলেই ভয় করে বা চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও অনেকে, এই জিনিসগুলো কিভাবে তোমরা কভার করতে পারবে একটা ক্লাসের মাধ্যমেই। ধৈর্য ধরে ক্লাসটা দেখো এবং অবশ্যই শেয়ার করবে তোমার অন্যান্য বন্ধুরাও যেন দেখতে পারে। তো আমার উচ্চতর গণিতের প্রত্যেকটা ক্লাস তোমরা যে যেভাবে দেখবে শেয়ার করে দিবে, দেখবে তোমার প্রত্যেকটা বন্ধু উপকৃত হচ্ছে। তোমার টাইমলাইনে থাকলে তুমি নিজেও একটা সময় দেখে উপকৃত হচ্ছ, ঠিক আছে? তো চলো দেখি কিভাবে সেটা সম্ভব 5টা এমসিকিউর মাধ্যমে পুরো ভেক্টরের এমসিকিউ কভার করা। দেখো, কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আমি তোমাদের কাছে দিয়েছি। এই যে একটা টেকনিক চমৎকার, মানে ভেক্টর রাশি তুমি কিভাবে মনে রাখবা, কোনগুলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোর মান এবং দিক আছে, আর যেগুলো শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই সেগুলো স্কেলার রাশি। তো ভেক্টর রাশি মনে রাখবা কেমনে? ভবে সব মন্দ তরুণ, তীব্র তড়িৎ ঘড়ি, তীব্র তড়িৎ ঘড়ি প্রবণ। আচ্ছা, একটু মনে রাখো, এই যে ভতে হচ্ছে ভরবেগ, তোমাদের সিলেবাসে যেগুলো আসে সেগুলো মোটামুটি কভার হবে এগুলা দিয়ে। বেতে হচ্ছে বেগ, শতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, তারপর তোমার মন্দতে হচ্ছে মন্দন, মন্দতে হচ্ছে মন্দন, তারপর তোমার তরুণ দিয়ে হচ্ছে ত্বরণ। এই যে তীব্র তড়িঘড়ি, তীব্র তড়িঘড়ি মানে হচ্ছে তড়িৎ তীব্রতা। তীব্র তড়ি দিয়ে তুমি মনে রাখবা, তীব্র তড়ি দিয়ে মনে রাখবা তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা। আর ঘড়ি প্রবণ মানে কি জানো? ঘড়ি প্রবণ মানে কি বলো? তড়িৎ প্রাবল্য। প্রবণ দিয়ে মনে রাখবা প্রাবল্য। কি প্রাবল্য? তড়িৎ প্রাবল্য। মোটামুটি এগুলো হলেই তোমার চলে। ভবে সব মন্দ তরুণ, তীব্র তড়িঘড়ি প্রবণ, এইটা দিয়ে তুমি মনে রাখতে পারবা যে ভেক্টর সেগুলো তুমি অ্যান্সার করতে পারবে একটা এমসিকিউ যদি আসে নিচের কোনটি ভেক্টর কোনটি ভেক্টর না। তাহলে কাজ কিন্তু একটা কি স্কেলার রাশি, আবার ওজন কিন্তু একটা ভেক্টর রাশি। মনে রাখতে হবে যেই ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক ও ধারক রেখা নাই তাকে শূন্য ভেক্টর বলে, মাথায় রাখতে হবে। ভেক্টরের বিনিময় বিধি দেখো, ইউ বি, এটা নিচে ভেক্টর চিহ্ন হবে আর কি, সবগুলাতেই ভেক্টর চিহ্ন থাকবে। সরি, এম এন ইউ, ইউটা স্কেলার দাও, এম এন। ওকে, তাহলে দেখো বিনিময় বিধি, ইউ এবং বি বিনিময় কি? তোমারটা আমারে দিমো, আমারটা
তুমি নিবা, শেষ। তাহলে ইউর জায়গাতে বি আসছে, বির জায়গাতে হয়ে গেছে বিনিময় বিধি। সংযোগ আইনা লাগানো, দেখো ইউর সাথে বি এর সংসার ছিল আর ডব্লিউ ছিল আলাদা। দেখো ইউ আলাদা হয়ে এখন বির সাথে সংসার করা শুরু করছে, ইউ আলাদা হয়ে বি এখন ডব্লিউর সাথে সংসার করা শুরু করছে। তার মানে কি, তারা দুজন আগে সংযুক্ত ছিল, ডব্লিউ আলাদা ছিল, এখন একজনের ছাইড়া দিয়ে তারা আবার সংযুক্ত হয়ে গেছে। দেখো তাহলে সংযোগ বিধি মনে রাখবা। বন্টন বিধি কি, ইউ দেখো একলা ছিল, এখন সে এর সাথেও চলে গেছে, এর সাথে চলে গেছে, দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে, বন্টন বিধি। তো এগুলো একটু মনে রাখবা, আসতে পারে। আসো সমান ও বিপরীত ভেক্টর। সমান ও বিপরীত ভেক্টর বোঝার জন্য তোমাকে কি বোঝা লাগবে, দেখো আগে আসি ধারক রেখা কি। কোন একটি ভেক্টর একটি অসীম সরল রেখার অংশবিশেষ, যে কোনো ভেক্টর কোন একটা অসীম সরল রেখার অংশবিশেষ। তো ওই অসীম সরল রেখাটাকে বলা হয় সেই ভেক্টরটার ধারক রেখা, যে ধারণ করে। তো মনে করো এই হচ্ছে একটা ভেক্টর পি, একটা ভেক্টর কি এটা পি। এখন দেখো আমি চাইলে এই ভেক্টরটা বরাবর, এই ভেক্টরটা বরাবর একটা অসীম সরল রেখা চিন্তা করতে পারি না? আমি চাইলে এই ভেক্টরটা বরাবর একটা অসীম সরল রেখা চিন্তা করতে পারি কিনা বলো? ধরো অসীম সরল রেখাটা হচ্ছে এক্স ওয়াই, মানে অসীম, এদিকেও চলবে এদিকেও চলবে, চলছে দুই দিকে এসে চলছে, অসীম একটা সরল রেখা। তাহলে এই ভেক্টরটা কি একটা অসীম সরল রেখার অংশবিশেষ। ভেক্টরটা একটা অসীম সরল রেখার অংশবিশেষ, প্রত্যেকটা ভেক্টরই কোনো না কোনো অসীম সরল রেখার অংশবিশেষ। তো যেই সরল রেখার অংশবিশেষ সেই সরল রেখাটাকে বলা হয় ভেক্টরটির ধারক রেখা, কারণ ভেক্টরটাকে সে ধারণ করতেছে। তাহলে এক্স ওয়াই হচ্ছে পি ভেক্টরের ধারক রেখা, বোঝা গেছে? এইবার আসো দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি কি। দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি কি দেখো। সমান ভেক্টর, দুইটি ভেক্টর সমান হতে গেলে কি কি হওয়া লাগবে? এক নাম্বার মান সমান, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, দিক এক হইতে হবে। দিক মানে কি, দুইটা ভেক্টর একই দিকে যাইতে হবে, অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার সাথে দুইটা ভেক্টর একই কোণ উৎপন্ন করতে হবে। তিন নাম্বার ধারক রেখা সেম হইতে হবে, অথবা ধারক রেখা এক অথবা ভিন্ন হলে ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল, সমান্তরাল, এই তিন শর্ত যদি মানে, ধরো পি এবং কিউ দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি এই তিনটা শর্তকে মানে, তবে আমি লিখতে পারবো পি ভেক্টর সমান কিউ ভেক্টর। রিমেম্বার দ্যাট, এই তিনটা শর্ত যদি দুইটা ভেক্টর মানে, তবে দুইটা ভেক্টরকে আমি সমান বলতে পারবো। আসো মানে কি, দিকে কি, এগুলো বলতে কি বোঝায় চলো আমি দেখি, তোমাদেরকে দেখাই। সে এটা একটা ভেক্টর, ঠিক আছে? আসো এটা একটা, আচ্ছা কপি মারি, আমি কপি মেরে দিই, দাঁড়াও। এই যে এটা একটা ভেক্টর, ওকে? এখন জিনিসটা বুঝো, না বুঝলে সমস্যা। ধরো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, বুঝো জিনিসটা ভালো করে। পি ভেক্টরের যতটুকু দৈর্ঘ্য তুমি দেখলা কপি মারছে, তাহলে কিউ ভেক্টর দৈর্ঘ্য কি ততটুকু। তার মানে পি এবং কিউ ভেক্টরের মান এক, মানটা আমরা কি পাইলাম? এক পাইলাম, ওকে? দৈর্ঘ্য যেহেতু সমান তার মানে মান এক। এবার ডিরেকশন, পি ভেক্টর ভূমির সমান্তরাল রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিউ ভেক্টরের ভূমির সমান্তরাল রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সমান্তরাল রেখা কোনটা? এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা, তাহলে এটার সাথে এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? নাই, 0 ডিগ্রি। তাহলে দুইটাই ভূমির সমান্তরাল রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে দুইটার দিকে কি সেম। দিক মানে হচ্ছে একটা কোণ, ভেক্টরের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল। এবার আসো ধারক রেখা নিয়ে ঘটনা। মনে করো এই যে এই ভেক্টরটা বরাবর একটা অসীম সরলরেখা আমরা চিন্তা করলাম, এই ভেক্টরটা বরাবর আমরা একটা অসীম সরলরেখা চিন্তা করলাম, এই হচ্ছে সেই অসীম সরলরেখাটা। আমরা আর একটা অসীম সরলরেখা চিন্তা করলাম এই কিউ ভেক্টর বরাবর। এখন ঘটনাটা বুঝো,
অসীম সরলরেখা দুটো যে সমান হইতে হবে ঘটনা এমন না, মানে অসীম সরলরেখা দুটো সমান হবে কিনা তো এটা তুমি বুঝবা কেমনে? অসীম যে জিনিস সেই জিনিসের পরিমাপ করা যায় যায় না, যে জিনিস অসীম সেই জিনিস তো পরিমাপ করা যায় না। তো এই রেখা আর এই রেখা দুইটাই তো অসীম, মানে দুইটা কি আসলে সমান কিনা এটা তো বলা যাবে না, এটা বলার কোনো সুযোগ নাই। তাহলে ধরো এম এন একটা অসীম সরলরেখা যেটা পি ভেক্টরকে ধারণ করতেছে, তাহলে এম এন হচ্ছে পি ভেক্টরের ধারক রেখা। আর এক্স ওয়াই হচ্ছে কিউ ভেক্টরকে ধারণ করতেছে, তাহলে এক্স ওয়াই হচ্ছে কিউ ভেক্টরের ধারক রেখা। ওকে ফাইন। তাহলে ভাই তাদের মান এক হয়েছে, তাদের দিকও এক হয়েছে। এখন ধারক রেখা দুইটা এক কিনা? ধারক রেখা দুইটা তো এক না, একই ধারক রেখার উপর দুইজন নাই। মনে করো একটা ধারক রেখা, এই যে এখানে আছে পি, এই যে এখানে আছে কিউ, একই ধারক রেখার উপরে তো দুইজন নাই, দুইজন ভিন্ন ধারক রেখার উপরে আছে। ধারক রেখা এক, ধারক রেখা এক এই কথা সত্য না, তাহলে একটা অপশন তো আছে, যদি ভিন্ন হয় তবে ধারক রেখা দুই পরস্পর সমান্তরাল হইতে হবে। তাহলে ধারক রেখা দুই পরস্পর ভিন্ন, ধারক রেখা দুই পরস্পর কি ভাই ভিন্ন, ধারক রেখা দুই ভিন্ন কিন্তু তারা পরস্পর সমান্তরাল। ধারক রেখা দুই ভিন্ন কিন্তু পরস্পর সমান্তরাল। দেখো এম এবং এন এর মধ্যবর্তী দূরত্ব, এই যে দূরত্বটা দেখো সব জায়গায় সেম, সব জায়গায় সেম। তাহলে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সেম হয়, রেখা দুটি পরস্পর কি সমান্তরাল। তাহলে পি কিউ এর ধারক রেখা দুইটা ভিন্ন হইলেও ধারক রেখা দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে এই কথাটা সে মানছে, শেষের কথাটা সে মানছে। তাহলে মান এক দিক এক, ধারক রেখা দুই পরস্পর এক অথবা ভিন্ন হলে ধারক রেখা পরস্পর সমান্তরাল, তাহলে পরস্পর সমান্তরাল আছে। তাহলে তিনটা কথাই পি এবং কিউ মানছে। তাহলে আমি এখানে বলতে পারবো পি ভেক্টর সমান কিউ ভেক্টর। ক্লিয়ার? এবার যদি ঘটনাটা এরকম হইতো, ঘটনাটা যদি এরকম হইতো যে এই যে পি এবং কিউ, দেখো পি এবং কিউ দুইটা ভেক্টরের মান এক, ধারক রেখা দ্বয় পরস্পর ভিন্ন কিন্তু সমান্তরাল। ঝামেলা হচ্ছে দিক এক না, দিক হচ্ছে বিপরীত। দেখো একটা আছে এইদিকে ভূমির সমান্তরাল রেখার সাথে 0 ডিগ্রি ধরলে, আরটা দেখো 100 ডিগ্রি, মানে পুরো বিপরীত দিকে আছে। একটা যদি এইদিকে থাকে তাহলে এটা যদি ভূমির সমান্তরাল রেখার সাথে 0 ডিগ্রি করে, তাহলে আরটা কি এদিকে আছে, তাহলে ভূমির সমান্তরাল রেখার সাথে এটা কি হবে 180 ডিগ্রি হবে। অথবা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি চিন্তা করি আমরা, এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে উৎপন্ন করে 0 ডিগ্রি কোণ আর সে উৎপন্ন করে 180 ডিগ্রি কোণ। তাহলে দুইজন কি কিউ এবং পি কি দুইজন পুরা বিপরীত দিকে আছে, একজন এইদিকে আরেকজন এইদিকে, তাহলে মধ্যবর্তী ডিসটেন্স 180 ডিগ্রি। যদি এমন হয় মান এক, ধারক রেখা দ্বয় এক অথবা ভিন্ন হলে পরস্পর সমান্তরাল হয় কিন্তু দিক বিপরীত, তাহলে তাদেরকে বলা হয় পরস্পরের বিপরীত ভেক্টর। তাদেরকে বলা হয় পরস্পরের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর লেখবা কেমনে? তুমি যদি পি ভেক্টরের দিকটাকে পজিটিভ ধরো, তাহলে কিউ ভেক্টরের দিকটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। এই নেগেটিভ সাইন দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে পি এবং কিউ দুইজন দুই দিকে আছে। পি এর দিক যেই দিকে, কিউ এর দিক তার বিপরীত, এটা বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন। ভেক্টর রাশির সামনে মাইনাস মানে কি? দিক বুঝায়, চিহ্ন মানে দিক বুঝায়। তাহলে সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর, সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর। আশা করি তুমি সমান ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে এটা আমরা শিখে গেছি। দুটি ভেক্টর যদি এই শর্তগুলো মানে তবে সমান। এখন যদি বলা থাকে দুটি ভেক্টর সমান, তাহলে কি আমরা বলতে পারবো না যে দুটি ভেক্টর সমান, যেহেতু তার মানে অবশ্যই তারা এই শর্তগুলো মানছে। দুটি ভেক্টর যেহেতু পরস্পর সমান, তার মানে অবশ্যই তারা এই শর্তগুলো মানছে। বলা যাবে না? অবভিয়াসলি বলা যাবে। তাহলে চলো আমরা আমাদের এমসিকিউটা করে ফেলি। দেখো ভাই, বলা আছে পি কিউ ইজ ইকুয়ালস টু এম ইন্টু আর এস। তাহলে এম তো একটা স্কেলার রাশি, এম একটা স্কেলার, এম কোনো ফ্যাক্টর না আসলে, মানে ফ্যাক্টর কিন্তু ওই অর্থে ফ্যাক্টর না আর কি। পি কিউ একটা ভেক্টর, এম একটা স্কেলার, আর এস একটা ভেক্টর, বুঝতে হবে। তাহলে পি কিউ ভেক্টর এম ইন্টু আর এস, তাহলে এই ভেক্টর সমান এই ভেক্টর, দুটা ভেক্টর সমান হইলে অবশ্যই দুটা ভেক্টরের ধারক রেখা পরস্পর এক অথবা ভিন্ন ছিল, ভিন্ন থাকলেও ধারক রেখা দুই পরস্পর সমান্তরাল ছিল। যেহেতু পি কিউ এবং আর এস দুইটা ডিফারেন্ট ভেক্টর, তার মানে দুইটা ডিফারেন্ট ভেক্টর, দুইটা ডিফারেন্ট, মানে পি কিউ এবং আর এস, পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এস বিন্দু, দুইটা চারটা তো চারটা জায়গাতে, ধারক রেখা এক হওয়ার কথা না। ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে ধারক রেখা দুই পরস্পর সমান্তরাল ছিল, আর ধারক রেখা দুই সমান্তরাল থাকলে ভেক্টর দুইটা তো অবশ্যই সমান্তরাল, তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। আসো, এম এর মান যদি 0 থেকে বড় হয়, তার মানে এম হচ্ছে পজিটিভ, 0 থেকে বড় মানে পজিটিভ, তাহলে পি কিউ মনে করো এম এর মান হচ্ছে 2, তাহলে 2 আর এস, এটার সামনে প্লাস চিহ্ন, কিছু নাই মানে প্লাস চিহ্ন, এটার সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন, এই ভেক্টরের সামনে প্লাস চিহ্ন, এই ভেক্টরের সামনে প্লাস চিহ্ন, চিহ্ন সেম, চিহ্ন সেম মানে কি দুটো ভেক্টর একই দিকে আছে, তার মানে সমমুখী। এবার দেখো
পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম এর মান 0 থেকে ছোট। এম এর মান যদি 0 থেকে ছোট হয়, ভাই বুঝো জিনিসটা, বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। এম এর মান যদি 0 থেকে ছোট হয়, এম এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে এম কি? নেগেটিভ। তাহলে আমি যদি চিন্তা করি পি কিউ ইজ ইকুয়ালস টু এম এর মান মনে করো -2 আর এস। এখন দুইটা ভেক্টর, এটার সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন, দুইটা ভেক্টরের চিহ্ন ডিফারেন্ট ডিফারেন্ট, মানে কি সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে কিন্তু মানে দুইটা ভেক্টরের মাঝখানে সমান, বাট দুইটা ভেক্টরের সামনে চিহ্ন ডিফারেন্ট। তার মানে কি দুইটা ভেক্টর, একটা যদি থাকে এইদিকে একটা আছে উল্টা দিকে, তার মানে দুইটা ভেক্টর বিপরীতমুখী। তাহলে সঠিক উত্তর 1, 2 এবং 3, তিনটাই। এখানে 2 উঠে নাই। বুঝা গেছে? বুঝা গেছে ভাই? এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসো, এটা কিন্তু তোমার পারার মতো জিনিস। দেখো, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, তিনটারই কিন্তু মান এক। দেখো তিনটারই মান মানে দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান মানে কি মান এক। তিনটারই কিন্তু ডিরেকশন একই রকম, ভূমির সমান্তরাল রেখার সাথে তারা 90 ডিগ্রি করে আছে, মানে চারটাই কি ভূমির সমান্তরাল রেখার সাথে 90 ডিগ্রি করে আছে। তাহলে মান এক দিক এক। এবার দেখো, এটা ধারক রেখা হচ্ছে এটা, এটা ধারক রেখা এটা, এটা ধারক রেখা এটা, এটা ধারক রেখা এটা। দেখো পরস্পর সাথে তারা সমান্তরালে আছে। কেমনে সমান্তরাল আছে বুঝলা কেমনে? কারণ ভূমির সমান্তরাল রেখার সাথে ভূমির সমান্তরাল রেখা এটা, ভূমির সমান্তরাল রেখার সাথে এই রেখা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রিতে, এটাও 90 ডিগ্রিতে, এটাও 90 ডিগ্রিতে, পরস্পর সবাই 90 ডিগ্রিতে আছে ভূমির সমান্তরাল রেখার সাথে। তার মানে কি তারা পরস্পর সমান্তরাল। তাহলে মান এক দিক এক ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, তার মানে চারটা ভেক্টর পরস্পর সমান, এ ভেক্টর সমান সমান বি ভেক্টর সমান সমান সি ভেক্টর সমান সমান ডি ভেক্টর। তাহলে আমরা কি বলবো? এই যে এটা উত্তর। এখন কি এটা আমার বলা লাগবে? বলা লাগবে বলো তো? P is equals to Q, Q is equals to R, P ভেক্টর সমান Q ভেক্টর, Q ভেক্টর সমান R ভেক্টর, তাহলে P is equals to R ভেক্টর হবে। এটা কি বলা লাগে কিছু? বলা লাগে না, এটা তোমরা নিজেরা করবা। দুইটা ভেক্টর পরস্পর সমান বলছে, সমান বললে কি কি? দৈর্ঘ্য তো অবশ্যই সমান না হলে তারা কি এ এবং এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টরের দৈর্ঘ্য যদি সমান না হয় তারা কি সমান হতে পারবে? সমান হতে পারবে? সম্ভব না। দৈর্ঘ্য বলছে অসমান, এই কথা ভুল। তাহলে সঠিক উত্তর 2, 3 এমনি বলে দেওয়া যায়। এটা তোমাদের কাজ ভাই। এটা 3 নাম্বারটা একটু দেখো, মডুলাস দিয়ে কি বোঝায়? এবি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর, সেই ভেক্টরের মডুলাস মানে কি? এবি ভেক্টর মডুলাস এবি ভেক্টর মানে হচ্ছে এবি ভেক্টরের শুধু মানকে নির্দেশ করছে, এখানে কোনো দিক বলতে আর কিছু নাই। মডুলাস দিয়ে দিলে দিক বিবেচিত হবে না। তাহলে এবি ভেক্টরের মান হচ্ছে x, এবি ভেক্টরের মান কত? x তোমাকে বলে দিছে। এবি ভেক্টরের মান কত বলে দিছে তোমাকে? x বলে দিছে। এইবার ঘটনাটা একটু বুঝতে চেষ্টা করো। এবি ভেক্টরের মান বলে দিছে তোমাকে x। তাহলে এবি ভেক্টর এর মান যদি হয় x, এবি ভেক্টরকে উল্টাইলে ধরো এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে ছিল ডিরেকশন, যদি বি থেকে এর দিকে হয়ে যায় তাহলে এ থেকে বি এর দিকে যদি হয় x, বি থেকে এর দিকে কি হবে? -x, বিপরীত বুঝাইতে। বুঝো নাই? এবার এখানে মানটা বসাও একটু। এই দেখো 3 ইনটু এবির মান কত? x, 2 ইনটু বি এ, তাহলে বি এ মানে কি -x, তাহলে কি হবে মাইনাসের 2x প্লাস 2। তাহলে এবার দেখো এই মডুলাস কিন্তু থাকবে না এখন, এই মডুলাস কিন্তু এখন থাকবে না, কারণ আমি তো মান বসাই দিছি, শুধু মান নিতেছি আমি, এখানে তো কোনো ডিরেকশন বিবেচনা করতেছি না, মান নিতেছি। তাহলে মডুলাস, মডুলাস কেন দিচ্ছি আবার? তাহলে কি হবে? 3x minus 2x plus 2, তাহলে x plus 2, দিস ইজ দ্য অ্যানসার। এত এর বিপরীত ভেক্টর কেমনে বের করব আমরা? এটা যদি হয় একটা ভেক্টর তাহলে সামনে প্লাস আছে, এটার বিপরীত ভেক্টর কি হবে? মাইনাস, তাহলে কি হবে? মাইনাস 5q minus 3 ও 5p minus 3q, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 3q মাইনাস 5p, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। এই ভেক্টর বিপরীত ভেক্টর এটা। নেক্সট কোশ্চেন, অবস্থান ভেক্টর ব্যবহার করতে হবে। অবস্থান ভেক্টর কেমনে ব্যবহার করা যায়? দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা, তোমাকে বলছে পি কিউ ভেক্টর বের করতে। অবস্থান ভেক্টর দেওয়া থাকলে কেমনে আমরা এটা ব্যবহার করব চলো দেখি। পি কিউ ভেক্টর মনে রাখো, মনে রাখো, মনে রাখো, ভালো করে মনে রাখো। শেষে কে আছে? কিউ, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর কত? 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। শেষে যে আছে সে, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস প্রথমে যে থাকবে তার অবস্থান ভেক্টর। পি এর অবস্থান ভেক্টর কত? 5a মাইনাস 3b, তাহলে 2a মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 5a মাইনাসে মাইনাসে প্লাস 3b। এবার হিসাব করো, 2a থেকে 5a গেলে মাইনাসের 3a, প্লাসের 3b থেকে মাইনাসের b গেলে প্লাসের 2b, এটাই উত্তর।
কই আছে এটা খুঁজে বের করো মাইনাসের 3a প্লাস 2b দিস ইজ দ্য অ্যান্সার মূল বিন্দু সাপেক্ষে এ এবং বি বিন্দু এত হলে এটা কত প্র্যাকটিস দেখো চিত্রটা দেখো মনোযোগ দিয়ে বুঝো একটু দেখো এই যে দেখো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে ইউ পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে বি আর বিন্দু সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে একটু দেখো ভাই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আর বিন্দু সাপেক্ষে চিন্তা করতেছি আর বিন্দু সাপেক্ষে তাহলে আর থেকে পি এর দিকে পি এর অবস্থান ভেক্টর বি ভালো কথা কিন্তু ভাই আর বিন্দু সাপেক্ষে আর থেকে কিউর দিকে এখানে কিউ আর থেকে কিউর দিকে হওয়ার কথা ছিল কিন্তু ডিরেকশন দেওয়া আছে কোশ্চেনে এই দিকে এখন আর বিন্দু সাপেক্ষে যদি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমি ইউ বিবেচনা করতে চাই তাহলে তো আর থেকে ইউর দিকে ডিরেকশনটা হইতো আর থেকে ইউর দিকে কিন্তু দেওয়া তো আছে কিউ থেকে আর এর দিকে এখন চিত্রের বিরুদ্ধে কাজ করতে গেলে আমার সামনে এখানে কি করতে হবে একটা মাইনাস দিতে হবে বুঝাইতে হবে যে আমি ভাবতেছি আর থেকে কিউ এর দিকে কিন্তু চিত্রে দেওয়া কিউ থেকে আর এর দিকে এই দুটাকে ব্যালেন্স করবো কেমনি সামনে একটা মাইনাস দিয়ে তাহলে ভাই বলো কিউপি কি হবে কিউপি হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর কত ভি সূত্রের মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত মাইনাস ইউ তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এই যে পি প্লাস ইউ তো এটা কিন্তু ভুল করবে অনেকেই কিন্তু ভুল করবে এএমসি কিন্তু অনেকেই ভুল করবে সো ভুল করা যাবে না এবার আসো অন্তর্বিভক্তি এবার আমরা কি করব ভাই অন্তর্বিভক্তি নিয়ে কাজ করব অন্তর্বিভক্তি আমি একটা বেসিক কনসেপ্ট দেখাই দিচ্ছি জাস্ট তুড়ি মেরে অঙ্ক সলভ করে ফেলবা দেখো জিনিসটা বুঝো মনে করো এ এবং বি একটা রেখা এখানে আছে এ বিন্দু এখানে আছে বি বিন্দু বুঝছো মনোযোগ দিয়ে বুঝো তুমি জিনিসটা মনোযোগ দিয়ে বুঝো আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে বুঝো এ এবং বি বিন্দু মাঝখানে এ এবং বি এর মাঝখানে বলতে কিন্তু এই না ঠিক মধ্যবিন্দুতে মাঝখানে বলতে এই মাঝখানে যে কোনো একটা অংশে সি একটা বিন্দু আছে যেটা এ এবং বি বিন্দুকে m:n অনুপাতে বিভক্ত করে এটা যদি হয় এতটুকু দৈর্ঘ্য যদি হয় m গুণ এটা হবে n গুণ ক্লিয়ার এ এবং বি বিন্দু এর মধ্যবর্তী একটা বিন্দু সি যেটা এ এবং বি বিন্দুগামী সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করে ওকে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে স্মল এ বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে স্মল বি তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি হবে দেখো এই বি এর সাথে সম্পর্ক নাই কার বি এর সাথে সম্পর্ক নাই হচ্ছে এম এর একটা রিলেশনশিপ গটাই দিব ঠিক আছে দেখো এই এম কতটুকু এ থেকে সি পর্যন্ত তাহলে এই বি এর সাথে তো এই এম এর কোনো সম্পর্ক নাই আছে নাই তাহলে বি এর সাথে এম এর সম্পর্ক গটাই দিব তাহলে এম বি অন্তর্বিভক্তি বললে প্লাস অন্তর্বিভক্তি মানে কি অন্তর মানে ভিতরে তাহলে ভিতর থেকে কোন একটা বিন্দু বিভক্ত করে ফেলবে দেখো এ এবং বি এর ভিতরে সি একটা বিন্দু বিভক্ত করছে এই বি রেখাকে তাই না অন্তর্বিভক্ত বললে প্লাস তাহলে এ এর সাথে সম্পর্ক নাই কার দেখো এন এর এর সাথে সম্পর্ক নাই এন এর যার সাথে তার সম্পর্ক নাই তার সাথে তার সম্পর্ক গটাই দিব তাহলে এ ইনটু এন ডিভাইডেড বাই অনুপাত দুইটার যোগফল এই যে m:n অনুপাতে বিভক্ত করছে না তাহলে অনুপাত দুইটার যোগফল একটু সাজায় লিখলে কি হবে কি দাঁড়ায় দেখো তো na প্লাস mb ডিভাইডেড বাই m প্লাস n এই তো শেষ বেসিক সূত্র এটাই আমি তোমাকে একটা দেখায়া দেই তুমি কিন্তু পারবা আমি যদি তোমাকে একটা দেখায়া দেই তুমি কিন্তু এটা পারবা দেখো এবি রেখাংশ এটা তো ডাইরেক্ট সূত্র বলে দিচ্ছে তাই না তাহলে m কি হবে mb হবে mb na এটা তো হবে না মাইনাস তাহলে এই যে কই এই যে mb na m প্লাস n তাহলে সঠিক উত্তর ক ওকে abc অবস্থানরত যথাক্রমে abc এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল a স্মল b স্মল c এখানে ভেক্টর চিহ্নগুলো উঠে নাই টাইপিং মিস্টেকের কারণে উঠে নাই c ab রেখাকে c বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করলে c কত তাহলে দেখো এই হচ্ছে ab রেখা তাহলে মাঝখানে একটা বিন্দু আছে c তাহলে ab রেখাকে 2:3 অনুপাতে তাহলে a থেকে c পর্যন্ত 2 আর c থেকে এই পর্যন্ত হচ্ছে 3 তাহলে এর অবস্থান ভেক্টর স্মল a c এর অবস্থান ভেক্টর স্মল c b এর অবস্থান ভেক্টর স্মল b বলা আছে c এর অবস্থান ভেক্টর জানতে চাইছে c এর অবস্থান ভেক্টর কি হবে বলো তো এই b এর সাথে সম্পর্ক নাই 2 এর তাহলে 2b প্লাস এর সাথে সম্পর্ক নাই 3 এর তাহলে 3a ডিভাইডেড বাই 2 প্লাস 3 তার মানে 5 এটা হচ্ছে উত্তর তাহলে 2b প্লাস 3a ডিভাইডেড বাই 5 দিস ইজ দ্য आंसर ওকে বোঝা গেল
এর থেকে সহজ আর কি হতে পারে? আমি জাস্ট এখান থেকে একটা দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা করবা। আমি এটা একটু দেখাই দিই তোমাদেরকে, একটু দেখাই দিব। দেখো ও এ সমান সমান বলা আছে ও একটা বিন্দু, ও থেকে এ বিন্দু, এখানে মনে করো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ। আবার ও থেকে বি, এখানে ধরো যে বি একটা বিন্দু, এই যে ও থেকে বি, বি এর অবস্থান ভেক্টর বলা আছে স্মল বি, ঠিক আছে? এসি সমান বিসি, তাহলে এই যে জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝো, এ বি কে সংযুক্ত করে দাও, এ বি কে সংযুক্ত করে দাও, সংযুক্ত করে দিলে সি যদি মাঝখানে একটা বিন্দু নাও, তুমি সি মাঝখানে একটা বিন্দু নাও, তাহলে এসি সমান বিসি, তার মানে এতটুকু জায়গা সমান এতটুকু জায়গা। ওসি এর অবস্থান ভেক্টর কত, মানে এই ওসি এর অবস্থান ভেক্টর কত, ওসি এর অবস্থান ভেক্টর কত এটা জানতে চাইছে। তাহলে ওসি এর অবস্থান ভেক্টর কি হবে, জিনিসটা বুঝো, জিনিসটা তুমি বুঝো। এই সি বিন্দুর অবস্থান ভেক্টর তুমি কেমনে বের করবা? এই দুই বিন্দু দেওয়া আছে না, এই দুই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করবা। কেন? কারণ এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি বলা আছে, আর সি কি এ বি এর মাঝখানে। তাহলে অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি করো। যদি ঠিক মাঝখানে থাকে, ঠিক যদি মাঝখানে থাকে, এটা বোঝা যাচ্ছে ঠিক মাঝখানে, ঠিক যদি মাঝখানে থাকে তাহলে হিসাব সহজ, ঠিক মাঝখানে থাকলে হিসাব সহজ। সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি ইজ ইকুয়ালস টু এ বিন্দুর অবস্থান ভেক্টর যোগ বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2, মাঝখানে থাকলে ডিভাইডেড বাই 2, সহজ কথা, বুঝা গেছে? দুটোর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2, মাঝখানে থাকলে দুটোর অবস্থান ভেক্টর যোগফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর এফ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2, তার মানে ওসি, ওসি মানে কি, ওসি মানে হচ্ছে আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, কত হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা তোমরা নিজেরা করবা। আসো ত্রিভুজ বিধি এবার আমরা শিখবো। কি শিখবো ভাই? ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধিটা ভালো করে বুঝো, একটু আমার সাথে সাথে ত্রিভুজ বিধিটা ভালো করে বুঝো। দেখো ত্রিভুজ বিধিতে কি বলছে আসলে। বলছে একটি ত্রিভুজ, এই নাম একটা ত্রিভুজ, ভালো কথা, এ বি সি একটা ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা, মনে করো এ বি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম, বিসি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম। কথাটা বুঝো। এ থেকে বি এর দিকে একটা ভেক্টর পি, বি থেকে সি এর দিকে একটা ভেক্টর কিউ নির্দেশ করলাম। একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে, একই ক্রমে কেমনে বুঝবো আমরা? জাস্ট জিনিসটা দেখো, এই যে ভেক্টর দুইটা, ভেক্টর যে দেখো এখান এদিক থেকে এদিকে আসছে, আবার ল্যান্ডামেরা এদিকে চলে গেছে, ঠিক আছে? এখান থেকে এদিকে আসছে, তার মাথাতে আবার লাগে এদিকে চলে গেছে, তার মানে কি দুইটা ভেক্টর ঘড়ি কাটার বিপরীত দিকে, দুইটা ভেক্টর ঘড়ি কাটার বিপরীত দিকে। ক্রমটা যদি চিন্তা করে কি, ক্রমটা দুইটা ভেক্টর ডিরেকশন যে সেম তা না, কিন্তু দুইটা ভেক্টর ডিরেকশন ডিফারেন্ট, কিন্তু দুইটা ভেক্টরের ক্রমটা চিন্তা করো একই রকমের, এই ডিরেকশনটা দেখো যে এই যে একই রকম ভাবে করা যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করে, তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে। এই দুটো যাচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। লব্ধি মানে হচ্ছে যোগফল। তাহলে এটা ধরো আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হবে, এই দুইটার যোগফল পি প্লাস কিউ। তাহলে আমি যদি বলি এ থেকে বি এর দিকে, আর ভেক্টর মানে কি এ থেকে সি এর দিকে, তার মানে এসি ভেক্টর। পি ভেক্টর মানে কি এ থেকে বি এর দিকে, তার মানে হচ্ছে এ বি ভেক্টর প্লাস কিউ, কিউ ভেক্টর মানে কি বি থেকে সি এর দিকে, বিসি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ বিধি, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ বিধি। এটা যদি ভালো করে বুঝো না, সব তুমি অটো পারবা। এবার আসো কি কি ঘটনা ঘটতে পারে দেখো। যদি ভাই, যদি ভাই এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা মনে করো নাই, কিরে ভাই এই যে জিনিসটা মনে করো নাই, না দিয়া এই দিকেই দিয়ে দিল তারা, তাহলে দেখো সবগুলো একই ক্রমে হয়ে গেছে। আমি এটাকেও সরাই দিই, এটাকেও সরাই দিলাম, তাহলে দেখো ভাই সবগুলা দেখো একই ক্রমে হয়ে গেছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। যদি তিনটা ভেক্টরই ঘড়ি কাঁটার বিপরীত দিকে থাকে, তাহলে তিনটা ভেক্টরের যোগফল কি হবে, শূন্য হবে, ইকুয়ালস টু শূন্য হবে। বুঝছো কথা? কি বুঝছো? কথা খুব ইজি, কথা বুঝছো কিনা বলো। এখন মনে করো, এখন মনে করো এইটা এটার মতোই আছে, এইটা এটার মতোই আছে, তার মানে কি, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে একই ক্রমে আর এটা হচ্ছে বিপরীত ক্রমে, এটা হচ্ছে কি বিপরীত ক্রমে আছে। তাহলে এই কথা সত্য, যদি চিত্রের সাথে মিলাতে চাও এই কথা সত্য,
চিত্রের সাথে মিলতে গেলে এটা কি মিথ্যা, কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষমতা আছে। এখন এইটা থেকে কি মানে এটা থেকে কি এটা বানানো যাবে? যাবে। কিভাবে দেখো, এই আর যদি ওই পাশে যায় তাহলে পি প্লাস কিউ এটা কি হবে? মাইনাস আর ইকুয়ালস টু 0 বানানো গেছে। আর এর সামনে মাইনাস মানে কি? আর এর সামনে মাইনাস হচ্ছে আর এর ডিরেকশনটা এই এই সমীকরণ অনুসারে হওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু দেয়া রাখছেন বিপরীত, এটাই বোঝাইতেছে। আর এর ডিরেকশন হওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু আমি দিয়ে রাখছি বিপরীত দিকে, এটাই এই মাইনাস দ্বারা বোঝাইতেছে যে চিত্রে দেওয়ার কথা ছিল এইদিকে কিন্তু চিত্রে আছে বিপরীত দিকে, জন্য আর সামনে মাইনাস। কথা ক্লিয়ার? এবার আমি যদি এটা বলি AC vector is equals to AB vector plus BC vector। দেখো AC vector A থেকে B এর দিকে না দিয়া ডিরেকশন যদি আমি B থেকে A এর দিকে দিতাম তাহলে কি হইতো? আমি যদি B থেকে A এর দিকে বুঝাইতাম, মানে মনে করো যে আমি A থেকে ডিরেকশন আছে না, এটা আসলে ডিরেকশন আছে A থেকে B এর দিকেই, কিন্তু আমি B থেকে A এর দিকে বুঝামো, তাহলে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। B থেকে A এর দিকে প্লাস BC, তাহলে কি লিখতাম আমরা? BC মাইনাস BA। অনেক বেশি মানে ঢং করা যায় আর কি এগুলো দিয়ে, সেটা জাস্ট তুমি সিস্টেম বুঝে বুঝে করবা। চিত্রের ডিরেকশন A থেকে B এর দিকে তুমি লিখবা B থেকে A এর দিকে, লিখো সমস্যা নেই, সামনে একটা মাইনাস দিয়ে দাও, চিত্রের সাথে বিপরীত করছো এটা বোঝানোর জন্য মাইনাস দিয়ে দাও, শেষ। বুঝছো? তাহলে AC ইজ ইকুয়ালস টু কিন্তু আমরা এটাও বলতে পারবো, AC ইজ ইকুয়ালস টু BC মাইনাস BA, এটাও কিন্তু আমরা বলতে পারবো। আবার AC ইজ ইকুয়ালস টু এটাও বলতে পারবো, অনেক কিছুই বলা যায়। তো এই ছিল আমাদের ত্রিভুজ বিধি, আমরা বুঝি। চলো ABC এর ক্ষেত্রে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে যদি তিনটা বাহুর ডিরেকশন একই দিকে হয়, মানে একই ক্রমে হয়, একই ক্রমে, এই যে A B C, তাহলে A থেকে B, B থেকে C, C থেকে A, তার মানে কি AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CA ভেক্টর সমান সমান 0 হবে, আমরা বলতে পারি। তাহলে দেখো তো আছে কিনা, এই তো AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CA ভেক্টর ইজ ইকুয়ালস টু 0, A থেকে B, B থেকে C একই ক্রমে আছে, একই ক্রমে থাকলে তিনটার যোগফল 0 দেখাইছিলাম না আমি? তিনটার যোগফল 0 কখন হয়? একই ক্রমে থাকলে, দেখাইছিলাম। পি কিউ আর একটা ত্রিভুজ হলে এটা তোমরা হোমওয়ার্ক করবা, কারণ কি? কারণ এটা আমি এখানে দেখাইছি, এই জায়গাটাতে দেখাইছি, এটা তোমরা হোমওয়ার্ক করবা। ওকে, এটা তোমরা হোমওয়ার্ক করবা, তোমাদের হোমওয়ার্ক দিলাম। সব যদি আমি করে দেই তো তোমার তো একটু তো ব্রেনটা খাটাতে হবে, নাহলে পরীক্ষার হলে তো পুরা ব্রেন মানে এমন মানে অকিজো হয়ে যাবে, কিছুই পারতেছো না। এবার দেখো দেখো এটা একটা মজার এমসিকিউ, এখানে বলছে জি হচ্ছে ভর কেন্দ্র, তো ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই অনুপাতটা 2, এটা হচ্ছে 1। যদি এ বিন্দু এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর বলা থাকে তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কেমনে বের করবা? 2:1 অনুপাত দিয়ে অন্তর্ভুক্তি সূত্র দিয়ে, ওটা আলাদা হিসাব। এবার আসো আমি একটু মুছে দেই, এটা মুছে দিচ্ছি। ঘটনাটা দেখো, বলছি নিচের কোনটি সঠিক, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ চিন্তা করা যায় না? যায় কিনা বলো? এ বি ডি এ, বলো এ বি এর ডিরেকশন একদিকে, এই যে BC এর ডিরেকশন BD মানে কি? BD মানে কি? BC এর যেই দিক BD এর দিক একই, তাহলে BD হচ্ছে এইদিকে আর AD হচ্ছে এইদিকে, তাহলে AD হচ্ছে একই ক্রমে, AD হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে বিপরীত ক্রমে যেটা সেটা সমান সমান হচ্ছে একই ক্রমে যে দুটো আছে তাদের যোগফল, AB প্লাস BD। এখানেও দেখো একই কথা, এখানে একটা ত্রিভুজ আছে, এটাও চিন্তা করতে পারি আমরা। তাহলে চিন্তা করলে এই যে AE, দেখো দেখো জিনিসটা বুঝো যে AD এদিক থেকে আসছে এদিক থেকে গেছে, তাহলে এটা হচ্ছে একই ক্রমে, তাহলে আমরা কি বলতে পারবো? ADCA, আমরা কি বলতে পারবো? AD ভেক্টর প্লাস DC ভেক্টর, নট CD, DC ভেক্টর ইজ ইকুয়ালস টু AC ভেক্টর, বুঝছো? বুঝছো তোমরা? AC ভেক্টর। এবার আসো এই দুইটা জিনিস আমি আবার লিখছি, AD ভেক্টর ইজ ইকুয়ালস টু AB ভেক্টর প্লাস BD ভেক্টর, আবার আরেকটা হচ্ছে AD ভেক্টর প্লাস DC ভেক্টর ইজ ইকুয়ালস টু AC ভেক্টর। এইবার জিনিসটা বুঝতে চেষ্টা করো, এই জায়গাতে একটা জিনিস করা যায় না? AB কে রাইখা এটা কই পাশে নিলে AD ইজ ইকুয়ালস টু AB ইজ ইকুয়ালস টু AD, BD পাশে গেলে কি হবে? মাইনাস BD। ভালো কথা, আমি যদি এইবার এইটাকে আর এটাকে যোগ করি, তাহলে এই পাশের AB আর এই পাশের AC যোগ করো, AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইজ ইকুয়ালস টু AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইজ ইকুয়ালস টু AD ভেক্টর প্লাস DC ভেক্টর প্লাস পাশের মানে ডান পাশে বাম পাশের গুলোকে যোগ করছি, এবার ডান পাশের গুলোকে যোগ করতেছি আর কি, AD প্লাস DC, আর এই পাশে আছে কি AD মাইনাস BD, AD মাইনাস BD। ভালো কথা।
এটা কি মধ্যমা, তাহলে ডি হচ্ছে মধ্যবিন্দু, এডি মধ্যমা, তাহলে ডি মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারবো বিডি ইজ ইকুয়ালস টু সিডি, মানে বিডি ইজ ইকুয়ালস টু সিডি, যে কথা ডিসি একই কথা, বিডি এবং সিডির দৈর্ঘ্য সেম, বিডি এবং সিডির দৈর্ঘ্য কি, বিডি এবং সিডির দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য সেম, তাদের ডিরেকশনও সেম, তাদের ধারক রেখাও এক, তার মানে বিডি ভেক্টর সমান ডিসি ভেক্টর, বিডি এবং ডিসি ভেক্টর সমান, তাহলে বিডি এবং ডিসি ভেক্টর যদি সমান হয়, এটা প্লাসের বিডি ভেক্টর আর মাইনাসের বিডি ভেক্টর কাটা, তাহলে এখানে আছে একটা এডি 280, এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটা আমাদের উত্তর। ওকে, তাহলে এটা তোমরা এবার নিজেরা করবা। এটা কেমনে করবা, এটা তো তোমাদের উদাহরণ 3-এ ছিল, এটা তোমাদের উদাহরণ 3-এ ছিল। দেখো এটা ডিরেকশন, এই যে তুমি একটা দেওয়া আছে, তুমি আরো দিয়ে নিবা, সমস্যা কি, আর বিসি ডিরেকশন এই দিকে তুমি দিয়ে নিবা, সমস্যা নাই তো। তাহলে দেখো ভাই, এডিই ত্রিভুজে এডি, এই যে এডি প্লাস ডিই, এই যে এডি প্লাস ডি একই ক্রমে, আর বিপরীত ক্রমে আছে এই। এবার তুমি 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে 2 দ্বারা গুণ করলে 2AD, 2AD মানে হচ্ছে কি পুরো এবি, 2 দ্বারা গুণ করতেছি, ডিই তো নাই, মানে ডি এর তো কিছু নাই, তাহলে ডি থাক, এই মানে কি, এই কে দ্বিগুণ করলে এসি পাওয়া যাবে, তাহলে এসি, তাহলে এখানে 2 দিব না, অবশ্যই 2 দিব, অবশ্যই 2 দিব, তাহলে 2DE ইজ ইকুয়ালস টু এসি মাইনাস এবি, 2DE সমান হচ্ছে এসি মাইনাস এই, বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা বলো। তাহলে এটা একটা থাকতে পারে, আবার ডিই ইজ ইকুয়ালস টু কি, হাফ ইন্টু এসি মাইনাস এবি, তোমার অপশনে এটা থাকতে পারে, অপশনে কি থাকতে পারে, এটা থাকতে পারে। এবার আসো, এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে আমরা যদি এখান থেকে কাজ করি, তাহলে দেখো এটাও কিন্তু থাকতে পারে, এটাও কিন্তু উত্তর মানে অপশনে থাকতে পারে, টিচার যদি একটু দুষ্টুমি করে, বুঝো না, তখন এটা হবে এই, তাহলে দেখো ডিই কে যদি আমি রাখি এই মাইনাস এডি, আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 2DE মানে হচ্ছে তোমার বিসি, 2DE মানে কি বিসি, 2DE মানে বিসি, উদাহরণ 3 পড়লেই বুঝতে পারবা, 2 ইন্টু এই মাইনাস এডি, মানে 2 এই পাশে তো গুণ করা লাগবে, করছি, তাহলে এটাও সঠিক। ওকে, তো এগুলো করতে হবে নিজেদেরকে, এটা তো নিজেরা করবা, এটাও নিজেরা করবা। এবার হচ্ছে ত্রিভুজ না, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম জিনিসটা কি একটু সিম্পলি সহজে মনে রাখবা, আমি বলবো একদম ইজিলি কান খুলে মনে রাখো। এই ট্রাপিজিয়ামের 2টা অসমান্তরাল বাহু, 2টা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু, অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু বলা থাকলে, অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু বলা থাকলে, বারবার বলতেছি, অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু বলা থাকলে, এই মধ্যবিন্দু দুটাকে সংযুক্ত করলে যেই দৈর্ঘ্য হবে সেটা হবে হাফ ইন্টু, এই দুটা হচ্ছে সমান্তরাল, হাফ ইন্টু কি হবে বলো, কি হবে, সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে পিএস যোগ কিউআর, পিএস যোগ কিউআর। এবার মান বসাও, হাফ ইন্টু পিএস এর মান বলা আছে 6 যোগ কিউআর এর মান বলা আছে 10, তাহলে 6 আর 10 হচ্ছে 16, 16 2 দিয়ে ভাগ করলে হবে 8 সেন্টিমিটার, শেষ। বুঝছো, আমি আবার বলতেছি, অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা যদি বলে, মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা যদি বলে অসমান্তরাল বাহুদ্বয়ের, তাইলে হবে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি ট্রাপিজিয়াম, এই যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখার কথা বলে, সেই ক্ষেত্রে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফল, তাহলে সিডি মাইনাস এবি, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বললে বিয়োগ, অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু বললে যোগ, তাহলে হাফ ইন্টু, বলো সিডির মান কত বলা আছে, সিডির মান হচ্ছে 7 মাইনাস এবির মান কত বলা আছে 5, তাহলে হাফ ইন্টু 2 কাটাকাটি করলে 1, উত্তর হবে 1।